নতুন করে পরিচয় দেওয়ার নেই। আমার সাথে আমাদের লিডার অফ অপোজিশন অমিত আছে, বিবেকদা আছে কাউন্সিলর, আমাদের রাজু আছে আমাদের জেলার ভাইস প্রেসিডেন্ট। আমি প্রথমে মেয়র সাহেবকে ধন্যবাদ জানাবো। উনি কিছু তথ্য সমেত মানুষের কাছে কথা তুলে ধরেছেন, তার প্রেক্ষিতেই আজকে আপনাদের সামনে আমি কয়েকটি কথা তুলে ধরব। প্রথম কথা, মাননীয় মেয়র সাহেব গতকাল দীর্ঘ সাংবাদিক সম্মেলন করেছেন। সেটা আসলে বিধানসভা পরবর্তীতে বর্তমান মেয়র সাহেব বারংবার চেষ্টা করেছেন যে বিধায়ককে জনগণের কাছে কিভাবে ছোট করে দেখানো যায়। সরকারের টাকা, যা আসলে জনগণের টাকা, তা নিজের অর্থাৎ মেয়র সাহেব নিজের ইগো স্যাটিসফাই করতে গিয়ে বিধায়ক যাতে কাজ না করতে পারে তার তথ্যভিত্তিক জ্বলন্ত উদাহরণ গতকাল মেয়র সাহেব নিজের সাংবাদিক সম্মেলনে তুলে ধরেছিলেন। তার সাংবাদিক সম্মেলনে তাচ্ছিল্য, অবজ্ঞা, মাত্র ৩ কোটি টাকা পায়, কিছু টাকা দিয়ে গোলমাল পাকাতে চায়, এগুলো তার সাংবাদিক সম্মেলনের শব্দচয়ন। এর আগেও মাননীয় মেয়র সাহেব আমার সম্পর্কে, যদিও আমি মনে করি লড়াইটা রাজনৈতিক ব্যক্তিগত নয়, তিনি বলেছিলেন আই হেট দিস বয়, ফালতু কথা বলে, কি হাতে চুরি পরে আছি নাকি। যাই হোক, মেয়র সাহেব ওনার ক্ষমতা প্রচুর, মেয়র হয়েও মন্ত্রীর মতন ঘোরেন, ফলে উনি এই সমস্ত কথা বলতেই পারেন। কিন্তু গতকাল মেয়র সাহেবের সাংবাদিক সম্মেলন শুনে আমার যেটা মনে হলো যে দুবারের মন্ত্রী, বর্তমানের মেয়র, পূর্বের কাউন্সিলর একটা শিশু সুলভ সাংবাদিক সম্মেলন করেছেন। এর থেকে ছোট বাচ্চারাও, আমি বলবো যে তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরাও এর থেকে ভালো সাংবাদিক সম্মেলন তিনি করতে পারে। আমি মেয়র সাহেবকে অনুরোধ করব, এই প্রেস কনফারেন্স পাল্টাক প্রেস কনফারেন্স নয়, বরঞ্চ খোলা মাঠে একটা বিতর্ক হোক। উনিও থাকবেন, আমিও থাকব। যদি আমার বক্তব্যে অসত্য কিছু থাকে তাহলে উনি বলবেন, আমি রাজনীতির থেকে সরে যাব। কারণ এর পরে রাজনীতি করা নিশ্চিতভাবে অন্যায় হবে। কারণ শহরের প্রথম নাগরিকের বক্তব্যের উপরে দাঁড়িয়ে যখন আমি অসত্য ভাষণ যদি কোথাও রাখি, আমি এই অভিযোগ করছি যে মেয়র সাহেব জেনে শুনে অসত্য বলছেন। কারণ উনি দুবারের মন্ত্রী ছিলেন, বর্তমানের মেয়র। তিনি তার সাংবাদিক সম্মেলনে এমন কিছু অনুচ্চারিত শব্দ রেখেছেন যার মধ্যে দিয়ে মানুষকে বিভ্রান্ত করেছেন। মাননীয় মেয়র সাহেব কোনো সময় বলেছেন যে ও তো কাজ করতেই পারে যে জায়গায় আমাদের কাজ হয়নি সেখানে, ইত্যাদি ইত্যাদি। এখানে এতজন সাংবাদিক বন্ধুরা আছে, এই আমার পাশে অমিত আছে, বিবেকদা আছে। মেয়র সাহেবের সাথে দেখা করতে চেয়েছি, 5 মিনিট কোনোদিন দেখা করতে চাইনি, যে আমি বারংবার অন ক্যামেরা এই সমস্ত টাকা আমি কর্পোরেশনকে দিয়ে দিতে চেয়েছি এবং উনি আমার সিনিয়র পলিটিক্যাল লিডার বলে আমি ওনার গাইডেন্স চেয়েছি এবং শিলিগুড়ি কর্পোরেশনে এই টাকাটা শিলিগুড়ির মানুষের জন্য খরচা হোক, সেই কথা বলবারও চেষ্টা করেছি। আমি হঠাৎ করে শুনতে পেলাম যে একজন বন্ধু, আমাদেরই বন্ধু, তিনি বলছেন যে আমি নাকি ভয় পেয়ে এ সমস্ত বলেছি। আমি শুধু এইটুকু বলবো যে আমি 5 লাখ টাকার কোনো জায়গায় স্যাংশন করে কাজ শুরু হলে মেয়র সাহেব সেখানে 33-40 লাখ টাকার কাজ করছে। তো 5 লাখ টাকার জায়গায় 40 লাখ টাকার কাজ, সব জায়গায় যদি এই ধরনের কাজ হয় তাহলে তো শিলিগুড়ির মানুষেরই ভালো। তো সেই ভালোতে আমি বাধা হতে যাব কেন? ফলে আমার বক্তব্য খুব পরিষ্কার যে আমি যেখানে কাজ করতে চাচ্ছি সেখানে কয়েক গুণ টাকা বরাদ্দ হচ্ছে, এটা তো নিশ্চিতভাবে আমার কাছে আনন্দের বিষয়। তাও আমি কেন বলছি, কিন্তু এই যে এত ঘোষণা মেয়র সাহেব করেছেন, তাই ঘোষণা অনুযায়ী টাকা কোথায়?
দেখবেন আজকে আমি জানি না মেয়র সাহেব এখন খবরের কাগজ পড়েন কিনা, একটা খবর বেরিয়েছে আমাদের এখানকার বহুল প্রচালিত সংবাদপত্রে, একটু কোনার দিকে বেরিয়েছে, মেয়র সাহেবের চোখে পড়েছে কিনা জানি না। পাড়ায় সমাধান, প্রতি বুথে 10 লাখ টাকা। বলছে টেন্ডার ড্রপ বক্সে টেন্ডার ফেলার লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। টেন্ডার মানে কন্ট্রাক্টররা টাকা পায়নি বলে ঠিকাদারদের যে অ্যাসোসিয়েশন তারা বলছে পুরনো টাকা পায়নি, ফলে নতুন কাজ নেওয়ার ক্ষমতা নেই। আমি তো এই নিয়ে শিলিগুড়ি কেন সারা পশ্চিমবঙ্গে আন্দোলন হবে এবং এই ব্যাপারে আমি বিরোধী দলনেতাকে বলেছি। এই যে কন্ট্রাক্টররা শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে কত টাকা বাকি কন্ট্রাক্টরদের, মেয়র সাহেব কি একটু জানাবেন মানুষের কাছে? কালকে উনি দেখছিলাম যে আমার কাজ ধরে ধরে সেখানে তাচ্ছিল্যের সহকারে বলছে, হ্যাঁ 5 লাখ টাকা দিয়েছে, আমি তো ওখানে 7 লাখ টাকার কাজ করাচ্ছি, অমুক দিয়েছে ওখানে তো আমি 50 লাখ টাকার কাজ করাচ্ছি। আরে মেয়র সাহেব, আপনার পাড়ার সমাধানের কন্ট্রাক্টররা টেন্ডার বক্সে টেন্ডার কি ড্রপ করে নাকি, সেই ড্রপ করার ইচ্ছে প্রকাশ করছে না, আর আপনি ঘোষণা করছেন। এখন দেখার বিষয় এটা যে এই সমস্ত কাজ আদপে সূর্যের আলো দেখতে পাবে কিনা, এটা হচ্ছে প্রশ্ন। এই যে বিতর্ক মেয়র বনাম বিধায়কের নয়, এটা কোনো ব্যক্তির নয়। আমি বলবো যারা রাজনীতি ভালোবাসেন তাদের কাছে আমি বলবো এই বিতর্কটা পৌঁছে যাক, এবং এই যে শহরের উন্নয়ন নিয়ে যে মেয়র বিধায়কের এই টানাপোড়েনের মধ্যে দিয়ে ভবিষ্যতে যারা রাজনীতি করবেন তাদের মনেও এই বিষয়ে ধারণা হোক, এবং বর্তমান মেয়র সাহেব শিলিগুড়ির বিধায়ককে ছোট দেখাতে গিয়ে কতখানি মানসিক সংকীর্ণতার পরিচয় দিয়েছে তা আমি আপনাদের কাছে কয়েকটি কথার মধ্যে দিয়ে বলবো, কেননা সব কথার উত্তর আজকে দিলে অনেকক্ষণ সময় লাগবে। মেয়র সাহেব বলেছেন একটি কথা যে 5 লাখ টাকা করে ও গড়ে দিয়ে দেয়। হ্যাঁ, আরে মেয়র সাহেব কি এটা জানে না, 2 বারের মন্ত্রী, নিজে মেয়র হয়ে, যে একটা মিনিমাম অ্যামাউন্ট বিধায়করা তারা হচ্ছে স্যাংশন করে, প্রাইমারিলি স্যাংশন করে। আমার কাছে ইঞ্জিনিয়ার নেই, আমরা টেন্ডার করতে পারি না, আমাদের কাছে ঠিকাদার নেই, আমরা ভেটেড এস্টিমেট করতে পারি না, করে কারা? রাজ্যের সরকারের অধীনস্থ সংস্থা, কর্পোরেশন এবং এসজেডিএ আমাদের শিলিগুড়ির ক্ষেত্রে। মেয়র সাহেবের মতন একজন ব্যক্তি যখন এই অধ্যত্বের আচরণ করেন তখন কষ্ট তো আমাদের হবেই। এবং আপনারা যদি দেখেন, আমি আপনাদেরকে আসবো, এই যে চিঠি অ্যাপ্রুভাল ফর এক্সেস অ্যামাউন্ট, বিধায়ক উন্নয়ন তহবিলের কাজ কিভাবে হয়? বিধায়ক উন্নয়ন তহবিলের কাজ হয়, আমি কোনো একটা কাজের জন্য আবেদন করি, তার জন্য একটা অর্থ বরাদ্দ করি। এই চিঠি কোথায় যায়? ডিএম অফিসে। ডিএম সেই চিঠি দেখে তারপরে তিনি সেই চিঠি এক্সিকিউটিং অথরিটিকে পাঠান ভেটেড এস্টিমেট করার জন্য। ভেটেড এস্টিমেট করার পরে সেই চিঠি যায় আবার ডিএম অফিসে। ভেটেড এস্টিমেটে যদি দেখা যায় বিধায়কের দেওয়া অর্থ ধরুন 5 লাখ টাকা, সেই জায়গায় সেই অর্থটা 10 লাখ টাকায় পৌঁছেছে, তখন ডিএম অফিস বিধায়ককে চিঠি দেয় যে আপনার এই কাজ 5-এর জায়গায় 10 লাখ টাকা লাগবে, আপনি এক্সেস অ্যামাউন্ট স্যাংশন করবেন কি করবেন না। আমি যদি অ্যাপ্রুভাল দিই, এই অ্যাপ্রুভাল দেওয়ার পরে ও ডিএম যে এক্সিকিউটিং অথরিটি এসজেডিএ বা এসিএমসি কে চিঠি দিয়ে জানায় যে এক্সেস অ্যামাউন্ট অ্যাপ্রুভড হয়েছে, আপনারা টেন্ডার করুন, তারপরে ওয়ার্ক অর্ডার দিন, তারপরে ইউসি দিন। এই হচ্ছে প্রসিডিওর। অর্থাৎ যেহেতু এমএলএ এর কাছে কোনো ইঞ্জিনিয়ার থাকে না, ফলে এমএলএ তো জানবে কি করে কোন রাস্তা কত টাকা লাগবে, ড্রেন তৈরি করতে কত টাকা লাগবে। তো মেয়র সাহেব 2 বারের মন্ত্রী থেকে শিলিগুড়ির মানুষকে এইভাবে বিভ্রান্ত করলেন। আপনি প্রবীণ বয়সে, আমি নবীন, আপনি যুক্তিতে পারছেন না বলে এই ধরনের অসত্য বক্তব্য তুলে ধরবেন?
শুনলে অবাক হবেন, এই মেয়র সাহেব কতখানি সংকীর্ণ মানসিকতার লোক। উনি নিজে মেয়র, কিন্তু মুখ্যমন্ত্রীর ইত্যাদির কারণে উনি নিজেকে কি মন্ত্রী বা ক্যাবিনেট পর্যায়ের মিনিস্টার ভাবেন। উনি জেলা প্রশাসনকে প্রভাবিত করেন কিভাবে? ধরুন আমি একটা অ্যাপ্লিকেশন দিয়েছি 2023 সালে, আমাদের হিসেব হচ্ছে প্রতি 6 মাসে 30 লক্ষ টাকা পাই। তার আমরা আবেদন করি, তার ইউটিলাইজেশনের 30% টাকা যদি ইউসি এক্সিকিউটিভ অথরিটি পাঠায়, তাহলে পরের ফেজের টাকাটা 30 লক্ষ টাকা পাবো। আচ্ছা, এইখানে এসজেডিএ, এনবিডিডি, কর্পোরেশন, রাজ্যের সরকার, এগুলো কি কোনোটাই বিরোধীদের হাতে? সব তো রাজ্যের সরকারের কাছে আছে। 23 সালে কাজ দিচ্ছি, 25 সালে ইউসি পাওয়া যাচ্ছে না। এবার বলুন তো কিভাবে কাজ করব? কিভাবে কাজ করা সম্ভব? চিঠি ডিএম অফিসে পড়ে থাকছে, চিঠি এসজেডিএ পড়ে থাকছে, চিঠি এসএমসিতে পড়ে থাকছে, ভেটেড এস্টিমেট হচ্ছে না, ভেটেড এস্টিমেটের হলে টেন্ডার হচ্ছে না, টেন্ডার হলে ওয়ার্ক অর্ডার হচ্ছে না, ওয়ার্ক অর্ডার হলে কাজ শুরু হচ্ছে না, কাজ শুরু হলে কাজের ইউসি দেওয়া হচ্ছে না। এই হচ্ছে একটা চক্রবুহু। আর সেই চক্রবুহের মধ্যে লড়াই যেহেতু আমি করছি, সেই লড়াইয়ের কারণে মেয়র সাহেব আপনাদেরকে অসত্য কথা বলেছেন। যদি মেয়র সাহেব আমি মিথ্যা কথা বলে থাকি, অসত্য কথা বলে থাকি, আপনি ধরিয়ে দেবেন, আমি রাজনীতি ছেড়ে দেব। এই যে আপনাদের কাছে আমি দেখাই, কনস্ট্রাকশন অফ রোড দেবাশিস কলোনি, আমি কত টাকা স্যাংশন করেছি কালকে মেয়র সাহেব আপনাদের সামনে বলেছিলেন। আমি মাত্র 2 লাখ টাকা স্যাংশন করেছি। আমাদের কাছে ভেটেড এস্টিমেট পাওয়ার পরে সেই টাকাটা বেড়ে কত দাঁড়িয়েছে? আমাদের কাছে সেই এস্টিমেট দাঁড়িয়েছে হচ্ছে প্রায় 10 লাখ টাকা। অর্থাৎ দেবাশিস কলোনির যে রাস্তা তৈরি করবার জন্য আমি 2 লাখ টাকা দিয়েছিলাম, সেই রাস্তা পরবর্তীকালে ভেটেড এস্টিমেট তৈরি হয়, সেটাতে আসে 10 লাখ টাকা। আমি নিশ্চিতভাবে আপনাদের কাছে সেই বিষয়ে আপনাদের কাছে আমাদের যে একটা মিনিট আপনি আমাকে দিন, আমি একটু দেখিয়ে দিই। ও হ্যাঁ, কনস্ট্রাকশন, এই যে ভেটেড এস্টিমেট কত এসছে? 10 লাখ টাকা, 10 লাখ কত, 10 লাখ না, 10,11,032 টাকা। তাহলে 2 লাখ টাকা দিলাম, 10 লাখ টাকার ওয়ার্ক অর্ডার হলো। তাহলে বাড়লো কি করে টাকাটা যদি আমি স্যাংশন না করি? মেয়র সাহেবের এটা জেনে বুঝে মিথ্যে কথা বলা নয়। আমি গ্রাউন্ড ফেন্সিং, তরুণ তীর্থ ক্লাব, আমার মনে হয় আমি ওই ক্লাবের জন্য অর্থ বরাদ্দ করেছিলাম ফেন্সিং এর 5 লাখ টাকা, ভেটেড এস্টিমেট এসছে 10 লাখ টাকা। আমি স্যাংশন করেছি, কাজ ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে। আমাদের 46 নম্বরের ছটঘাট, আমি কত টাকা যেন স্যাংশন করেছিলাম, 2-3 লাখ টাকা, এবং সেই টাকা পরে ভেটেড এস্টিমেট হয়ে আসার পরে সেটা যতদূর সম্ভব 10 লাখ টাকার কাছাকাছিতে দাঁড়িয়েছে, যেটা মেয়র সাহেবও নিজে উল্লেখ করেছেন। তাহলে এই প্রতিটি ক্ষেত্রে যা আমরা স্যাংশন করছি, সরকার অর্থাৎ ডিএম নির্ধারিত এক্সিকিউটিভ অথরিটি তারা যে ভেটেড এস্টিমেট করে টাকা বলছে, সেই টাকা যদি আমরা তো সামান্যই টাকা পাই, মেয়র সাহেব ঠিকই বলেছেন, ফলে সেই টাকা আমরা স্যাংশন করে দিলে কাজ হয়। এটা কি এক্সেস অ্যামাউন্টের? আমি আপনাদের কাছে এই চিঠিগুলো নিয়ে এসেছিলাম, দেখালাম। পরবর্তীকালে আপনাদের আগ্রহ থাকলে আপনারা নিশ্চিতভাবে আমার কাছে এটা জানতে চাইতে পারেন, এবং আপনারা ছবি চাইলেও আমি আপনাদেরকে দেব। এক্ষেত্রে এমএলএ রোল খুবই সামান্য, খুবই সামান্য। এমএলএ শুধু আবেদন করতে পারে, তারপরে যা কাজ করে সেটা হচ্ছে ডিএম আর এক্সিকিউটিভ অথরিটি, এসজেডিএ, এবং হচ্ছে আমাদের শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন। এইবার আমি আসি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়, তিনি বারবার করে বলেছেন উদয়ন সমিতির ফেন্সিং। আমি আমার কাগজে দেখছি উনি একটা কথা বলেছেন, এগুলো গভর্নমেন্টের কাজ, এগুলো ডকুমেন্টেড কাজ,
আমিও তো বলছি যে এমএলএদের কাজ যেটা, সেটা এমএলএ বাড়ির লোকদেরকে দিয়ে করায় না, এমএলএ নিজস্ব ঠিকাদারিও নেই, ওয়ার্ক অর্ডারও দিতে পারে না, টেন্ডারও করতে পারে না। তাহলে করে কে? ওই আপনার যারা লোক, মানে রাজ্যের সরকারের পরিচালিত লোক, আমি আর বললাম না তৃণমূলের লোক, আমি বলছি তারা করে। 16/3/2025 আমি কনস্ট্রাকশন অফ গ্রাউন্ড ফেন্সিং এর জন্য 3 লক্ষ টাকার স্যাংশন করি। গ্রাউন্ড ফেন্সিং ছোট কাজ, কনস্ট্রাকশন এই 3 লক্ষ টাকা করি। ভেটেড এস্টিমেট হয় কবে? 14/5/2025। 14/5/2025 কত টাকা দাঁড়ায়? 4,99,820। ডিএম অ্যাপ্রুভ কবে? 17/7/2025 আমাদের কাছে, বা 13/7/2025 আমরা এই অ্যাপ্রুভাল লেটারটা পাই। এবার বলুন তো আমার দোষ কোথায়? মেয়র সাহেব কি বলছে? এনবিডিটি টেন্ডার করেছে 25/4/2025, ডিএম 27/9/2025 নাকি চিঠি দিয়ে জানিয়েছে যে এই কাজটা করা যাবে না। আচ্ছা, আপনাদেরকে যে তথ্য দিলাম, 6/16/3/2025 আবেদন করলাম, তারপরে ভেটেড এস্টিমেট হলো 14/5/2025, তারপরে অর্ডার প্ল্যান নাম্বার, যেটা অর্থাৎ কাজ শুরুর যে অর্ডার, সেই অর্ডার অ্যাপ্রুভ লেটারটা আসলো 13/7। তাহলে এই যে 3 থেকে 7, এই 4 মাসে ওনারা ঘুমিয়ে থাকলেন। যেই কাজ শুরু করতে গেল অমনি সাথে সাথে এনবিডিডি না কার একটা বোর্ড ওখানে লাগলো। তাহলে এতদিন কেন চিঠি দিয়ে জানাননি আপনারা যে এখানে কাজ আছে, অলরেডি এনবিডিডি করছে? 5 লাখ টাকার যেখানে ফেন্সিং এর কাজ, সেখানে কত 33-34 লক্ষ টাকার একটা বোর্ড লেগেছে, কিন্তু সেই বোর্ডটাও ভুলে ভরা, কি কাজ হবে তার কোনো স্পেসিফিকেশন নেই। আচ্ছা ধরুন আমার এইটুকু একটা জায়গা আছে, সেখানে যদি আমি ভাবি যে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম গড়ে তুলবো, তাহলে হবে? তাহলে কি কাজ হচ্ছে না হচ্ছে সেটা জানার জন্য আমি নিশ্চিতভাবে আমি একটি আরটিআই ইতিমধ্যে আরটিআই করেছি। আপনাদেরকেও বলবো এই কারণে যে যেখানে ফেন্সিং এর 5 লাখ টাকা ক্লাব চেয়েছে, সেখানে আমি দিয়েছি 5 লাখ টাকা, সেখানে এনবিডিডি উপযাচক হয়ে 33 লক্ষ টাকার কাজ দিচ্ছে, অথচ কলোনি অঞ্চল, পাড়ার রাস্তাঘাট ভেঙে চুরে শেষ, নর্দমার থেকে মানুষ প্রায় জল তুলে খাচ্ছে, ড্রেন বলে কিছু নেই। সেই গরিব মানুষের অঞ্চলের কোনো কাজ নেই, শুধু হচ্ছে শঙ্কর যেখানে কাজ শুরু করবে সেইখানে গিয়ে হচ্ছে এই ধরনের সমস্যা তৈরি করা। এইবার আসুন আরেকটি বিষয়, সেটা হচ্ছে আপনার আমাদের সম্মানীয় সৌমিকদা দেখুন, উনি বলছে ওনার অধিকার আছে নাকি প্রশ্ন তোলার? আরে আমি শঙ্কর ঘোষ, এমএলএ, শিলিগুড়ি শহরটাকে ভালোবাসি, আপনি যেরকম ভালোবাসেন আমিও ভালোবাসি। আমি জানি খাটুশ্যাম আমার এলাকার নয়, ওনারা আমাকে আবেদন করেছিল যে শঙ্কর তুই একটা এখানে রাস্তা করে দিতে পারছিস না, আমরা বলে বলে ক্লান্ত হয়ে যাচ্ছি। যেহেতু আমি খাটুশ্যাম মন্দিরে যাই, ওখানকার সবাই আমার পরিচিত, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি ওনাদের এই অনুরোধটা শুনেছিলাম। শুনে কত তারিখে ওনারা আমাকে অনুরোধ করেন? ওনারা আমাকে অনুরোধ করেন 10/1/2025 তারিখে, এবং সেই অনুরোধের ভিত্তিতে আমি আমাদের মাননীয় শ্রমিক ভট্টাচার্য তার কাছে আমরা এই অনুরোধটি যাতে বাস্তবায়িত হয় তার জন্য আমি দিল্লি গিয়ে আমি শ্রমিকদের কাছেও নিজে পারসুয়েশন করি যাতে এই টাকাটা বরাদ্দ করে দেওয়া হয়। এবার এই যে টাকাটা বরাদ্দ হয়েছে এবং সেটা কিসের ভিত্তিতে হয়েছে? দেখুন কত ধরনের অসত্য কথা উনি বলেন। এখানে আমার হাতে দুটো ভেটেড এস্টিমেট আছে, ভেটেড এস্টিমেট
এই দুটো ভেটেড এস্টিমেট। তো ভেটেড এস্টিমেট আমরা করতে পারি? আমাদের কি সেই ক্ষমতা আছে? তাহলে কারা করেছে? ডিএম দপ্তরে আমি একটা চিঠি পাঠানোর পরে এই ভেটেড এস্টিমেট তৈরি করে দেওয়া হয় আমাকে। এস্টিমেট ফর কনস্ট্রাকশন অফ অ্যাপ্রোচ বিটুমিনাস রোড টু শ্রী খাটু শ্যাম মন্দির ফ্রম সেবক রোড, ওয়ার্ড নাম্বার 47. Rates are as per PWD building schedule and road schedule 2017-18 up to 15 and 9 ইত্যাদি ইত্যাদি। আমি এত জানি না এদের টেকনিক্যাল। তাহলে এই ভেটেড এস্টিমেট করলো কারা? করলো তো সরকার, সরকারি দপ্তর। তাহলে এই ভেটেড এস্টিমেট তৈরি করার পরে মাননীয় মেয়র সাহেব তিনি কি বলছেন? 17/4/25 তারিখে আমাদের মাননীয় শ্রমিক দা উনি সেটা নিজে বলেছেন যে 15 লক্ষ টাকা স্যাংশন করেছেন। এই যে তার শ্রমিকদার চিঠি, 15 লক্ষ টাকা স্যাংশন করেছেন এবং সেই চিঠি আপনারা দেখবেন। এইবার এই 15 লক্ষ টাকা স্যাংশন করার পরে আমরা কি দেখলাম? 17/7/2025-এ কমিশনার এসএমসি ডিএমকে জানান যে 22/3/2025 এমএমআইসি মিটিংয়ে এইটা অলরেডি আপলোডেড হয়ে গেছে, মানে তুলে রাখা হয়েছে। ভাবুন, যে জিনিসের জন্য আমি এই কত তারিখ, 1 তারিখ অর্থাৎ দেখি 10/1/2025 থেকে পাবলিক ডোমেইনে যখন আসলো যে খাটু শ্যাম মন্দিরের টাকার জন্য শঙ্কর শ্রমিক ভট্টাচার্যের কাছে আবেদন করেছে, উনি কি করলেন? 22/3 যারা কর্পোরেশনে কাজ করেন এমএমআইসি মিটিংয়ে যে কাজ হবে সেটা রেজুলেশন করে রাখতে হয়। তার মানে এই নয় সব কাজ হবে, অর্থাৎ তিনি কাজটাকে তুলে রাখলেন। কিন্তু তার আগে অবধি ওনারা নিদ্রায় ছিলেন। অর্থাৎ আমি যদি খাটু শ্যাম মন্দিরের জন্য শ্রমিক ভট্টাচার্যের কাছে না যেতাম তাহলে কর্পোরেশন এই কাজ এমএমআইসি মিটিংয়ে তুলতো না। তুলেও চুপ করে বসেছিলেন, কারণ উনি ভেবেছিলেন শঙ্কর এরকম বলেছে, টাকা তো আনতে পারবে না, ফলে চুপচাপ বসে থাকো। যখনই আমি টাকা নিয়ে আসলাম, শ্রমিকদা যখনই এই এপ্রিল মাসে এই টাকা স্যাংশন করে দিল, 7/7 তিনি এই কাজ এনবিডিডির মাধ্যমে করানোর প্রচেষ্টা নিলেন এবং তার ফলে স্বাভাবিকভাবে চিঠি দিয়ে তাকে জানিয়ে দিয়েছেন যে 22/3-এ তুলেছেন আর 17/7/2025-এ এটা ডিএম এসএমসির কমিশনার ডিএমকে জানিয়ে দিয়েছেন এই কাজ তার দরকার নেই, তারা এনবিডিডির থেকে করবেন। ভাবতে পারেন একজন মানুষ এত বিদ্বান, আইনজ্ঞ, শিক্ষিত, তিনি কিভাবে ভ্রান্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছেন। আমি এরপরে এত কথা একদিনে আপনাদেরকে বলতে চাই না, তবু শুধু এটা একটা পার্ট গেল। 18 এবং 28 নম্বর ওয়ার্ডের বাথরুম শুনলে অবাক হবেন। 18 এবং 28 নম্বরের বাথরুমের জন্য আমি 2023 সালে চিঠি দিই কর্পোরেশনের কাছে। ভেটেড এস্টিমেট করার জন্য ডিএম চিঠি দেয়, এটা 25 সাল চলছে, এখন বলছে না ওটা তো রেলের জায়গা। আচ্ছা, রেলের জায়গায় 47 নম্বর ওয়ার্ডের পার্কের কাজ শেষ হয়ে উদ্বোধন হয়ে গেছে। পার্ক আমরা রেলের কাছ থেকে এনওসি নিয়ে এসছি। তাহলে এনওসির যদি দরকার হতো, আপনি আমাকে কি একটাও চিঠি দিয়েছেন? যদি চিঠি দেখাতে পারেন আমি ছেড়ে দেব রাজনীতি। শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন এরিয়ায় এই অভিযোগ আছে, রেলের জায়গায় কর্পোরেশন কাজ করেছে, জনস্বার্থে কাজ করেছে। জনস্বার্থে যদি কাজ করে তাতে তো বাধা দেওয়ার কোনো জায়গা থাকে না। তাহলে 2023 থেকে 2025 6 মাসের মধ্যে আমি যদি কাজের 30% ইউসি না জমা দিতে পারে, তাহলে আমি পরের ফেজে টাকা পাবো না। আমি রাজ্যসভার সাংসদ থেকে টাকা নিয়ে আসছি, বাইরের থেকে টাকা জোগাড় করে নিয়ে আসছি, বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা খরচ করতে চাচ্ছি, আর আপনি এনবিডিডি, এসজেডিএ, কর্পোরেশন এবং ডিএম স্বয়ং
আপনারা একটা চক্রব্যূহের মধ্যে আমাকে ফেলে দিয়ে আপনারা কাজ করতে দিচ্ছেন না, তারপরেও অসত্য ভাষণ রেখে আমাদেরকে ছোট করবার এই মানসিকতা কতখানি রুচিসম্পন্ন সেটা আপনারা জনগণ বিচার করবে। এবার অনেকগুলো কথা বলেছেন, আমি আপনাকে ধন্যবাদ জানাবো। আমি যখন এনবিডিটিতে যাই, এনবিডিটিতে যাওয়ার পরে আমি উদয়নবাবুকে এখানে একগুচ্ছ কাছের তালিকা দিই, একগুচ্ছ, আপনারা সাংবাদিকরা কভার করেছেন, আমি চিঠি দেখাতে পারি। তাহলে কি এখন আমি বলবো যে এই সব কাজের অথরিটি আমার? না, কাজ করতে হবে। উনিও জানেন এই চিঠির। বিশেষ করে উদয়নবাবু আমাকে একটা কথা বলেছিলেন ওই সময়, যে শঙ্কর তুমি যে কাজ চাইছো আর কর্পোরেশন যে কাজ চাইছে দুটোর মধ্যে আলাদা কেন? আমি শুধু ওনাকে একটাই কথা বলেছিলাম, উদয়নবাবু আমি স্কুটি নিয়ে রাস্তায় গলি গলিতে যাই, মেয়র সাহেব বড় গাড়িতে যায়, ফলে মেয়র সাহেব কলোনি অঞ্চলের গরিব অঞ্চলের রাস্তাঘাট দেখেন না, আমি যেহেতু দেখি তাই আমার কাজের মধ্যে গরিব অঞ্চলের রাস্তাঘাট বেশি রয়েছে। তাহলে এই লিস্ট আপনাদের সামনে রাখলাম। উনি এত সুন্দর করে বললেন, আমাকে তো জানায় না। মেয়রের কাছে একের পর এক চিঠি আমি দিয়েছি, দেখা করতে চেয়েছি, চিঠি দিয়েছি, চিঠির উত্তর দেওয়া তো দূরস্থান। উনি আমাকে মানুষের পর্যায়ে মনে করেন না। শিলিগুড়ির বিধায়ককে বলছে আই হেট দিস বয়, এ ফালতু, উনার কথা বললে আমি উত্তর দেব না। আরে বিধায়ককে 50% বেশি মানুষ সমর্থন করে ভোটে জিতিয়েছেন। শিলিগুড়ি বিধানসভায় মাননীয় সাংসদ শ্রী রাজু বিস্তা, আমার ধারণা এবার এই বিধানসভায় 66% ভোট পেয়েছে। অর্থাৎ প্রতি 100 জনের 66 জন শিলিগুড়ির মানুষ রাজু বিস্তা তথা বিজেপিকে সমর্থন করেন। আর আপনি বলছেন হেড দিস বয়, ফালতু, বাজে ছেলে, উত্তর দেব না। কাকে বলছেন? শিলিগুড়ির মানুষকে? আমি অসত্য কথা বলে রাজনীতি করি না। আপনাদেরকে আমি বলেছিলাম যে আমি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি, চিফ সেক্রেটারিকে চিঠি দিয়েছি, স্পিকারকে চিঠি দিয়েছি। একজন বিধায়ক তার টাকা মাত্র, আপনার ভাষায় মাত্র 3 কোটি টাকা, সেই টাকা খরচ করতে আমি আবার বলছি, আপনি যে ব্যবহার আমার সাথে করেছেন, আপনি ব্যক্তি গৌতম দেব, এই নিয়ে আমি কোনো কথা বলবো না। এই শহরে আমরাও বড় হয়েছি, আপনি প্রেস কনফারেন্সে কি বলেন আমি শুনি, কিন্তু আপনাকে আমি বয়সজনিত কারণে সম্মান করি বলে আমরা যা জানি সেটা বলবো না। কিন্তু আপনি এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারেন না কোনো মানুষকে। আপনি আমার দুবারের মন্ত্রী, আপনি অনেক কিছু জানেন। আপনি এবং শুনে রাখুন, শিলিগুড়ির মানুষ হিসেবে শুনে রাখুন যে আমি ওনাকে সম্মান শ্রদ্ধা করি বলে ওনার কাছে একবার জিজ্ঞেস করেছিলাম যে বিউপির টাকা কিভাবে খরচ করে, তার একটা আমাকে পরামর্শ দিন। ওনার পরামর্শ মতন, আবার বলছি ওনার পরামর্শ মতো আমরা যেরকম ফেজ ওয়াইজ, অর্থাৎ মে টু ডিসেম্বর বা জুন টু ডিসেম্বর, জানুয়ারি টু জুন, জুলাই টু ডিসেম্বর, এই ফেজ ওয়াইজ আমি সব কাজ আগের থেকে প্রেয়ার দিয়ে রেখেছি। অর্থাৎ যাতে সরকার বা এক্সিকিউটিং অথরিটিকে আমার কি কাজ সেটা বুঝতে না অসুবিধে না হয়, এই চেষ্টা আমি করেছি। মাননীয় মেয়র সাহেব, আপনি মন্ত্রী হতে পারেন দুবারে, আপনি কাউন্সিলর হতে পারেন, আপনি শহরের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি হতে পারেন। নাগরাকাটায় আমি যে জায়গায় পড়েছিলাম মেয়র সাহেব, আপনি দেখতেও আসেননি, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু এইটুকু জানবেন, সেদিন আমাকে মব লিঞ্চিং করে পিটিয়ে মারার পরিকল্পনা করেছিল আপনার দল। আমি আজ পর্যন্ত মেয়র সাহেব কোনো সিকিউরিটি নিয়ে ঘুরি না, তার কারণ আমি জানি শিলিগুড়ির মানুষই আমার সিকিউরিটি। কেউ যদি মেরে ফেলতে চায় তার খুব একটা অসুবিধা অন্তত আমাকে মারবার ক্ষেত্রে হবে না। কিন্তু এই পর্যায়ে আপনি পৌঁছেছেন যে তুচ্ছ তাচ্ছিল্য, অধ্যত্ত, অহংকার। আপনি কি ভাবেন যে আমি পড়াশোনা না করে রাজনীতি করি? আমরা ছাত্র রাজনীতি করে বড় হয়েছি। আপনিও যেরকম কলেজের জেনারেল সেক্রেটারি ছিলেন, আমিও কলেজের জেনারেল সেক্রেটারি ছিলাম। হঠাৎ করে আমি রাজনীতিতে আসিনি। ফলে
যখন আপনি বলেছেন আমি চাই যে আপনি খোলা মঞ্চে বিতর্কে আসুন, যদি বিতর্কের পরে শিলিগুড়ির জনগণ ঠিক করে নেবে যে মেয়র ঠিক না বিধায়ক ঠিক, যে ঠিক তাকে মানুষ নিশ্চিতভাবে 2026-এ আশীর্বাদ করবে, আর অপরজনকে আবার নয় সে ঘাম ঝরাবে মানুষের আস্থা অর্জন করতে। আর লাস্ট এর অন্য ফেজে অন্য সময় অন্যগুলো বলবো। ধন্যবাদ মেয়র সাহেব আপনাকে, আপনি যেভাবে রিড আউট করেছেন, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইয়োর পেশেন্স। প্রত্যেকটি ওয়ার্ডে খুঁচিয়ে খুঁচিয়ে কোন ওয়ার্ডে কত টাকা দিয়েছি কি দিয়েছি, নাও পিপল ক্যান আন্ডারস্ট্যান্ড যে শঙ্কর কি কাজ করতে চেয়েছিল এবং কারা এই কাজ করতে বাধা দিয়েছে। আমি আশা করি শিলিগুড়ির মানুষ বলবেন। মেয়র সাহেব দুটো গুরুত্বপূর্ণ কথা আমি তুলেছিলাম, আপনি ইচ্ছে করে এড়িয়ে গিয়েছিলেন। একটি হচ্ছে আপনি এবং আপনার ডেপুটি মেয়র মহানাগরিক এবং উপমহানাগরিক, আপনাদেরকে আপনার মেয়র পরিষদ বলেছেন দিলীপ বর্মন মহাশয় চোরে চোরে মাস্তুতো ভাই। আমরা বলেছি, অমিত বলেছে, বিবেকদা বলেছে, রাজু বলেছে, বিজেপি বলেছে, কি কংগ্রেস বলেছে, সিপিএম বলেছে, আমরা তো বলিনি। আপনি কি করে বলেন ব্যক্তিগত ব্যাপার? আপনার মেয়র পরিষদ আপনি এবং আপনার ডেপুটি মেয়রকে চোরে চোরে মাস্তুতো ভাই বলেছে। আপনার পাশে বসা আপনার ডেপুটি মেয়রকে আপনি বলছেন যে রানা দেখিয়ে দেবে। আমরা তো বোর্ডের শুরুতে আমরা তো এইটুকুই খবরের কাগজে, আমরা তো ভেতরের ব্যাপার জানি না যে আপনার সাথে ডেপুটি মেয়র মহাশয়ের ঠিক সমন্বয় হচ্ছিল না। এখন তো দেখে মনে হলো একেবারে আপনি চোখে হারাচ্ছেন ডেপুটি মেয়র সাহেবকে, এবং এই জন্য মনে হয় দিলীপ বর্মন সাহেব আপনাকে এবং ডেপুটি মেয়র সাহেবকে চোরে চোরে মাস্তুতো ভাই বলেছেন। না হলে তো এইরকম ওনাকে একজনকে বলতে পারতো, কিন্তু দুইজনকে বলার পিছনের কারণ কি তার উত্তর আপনাকে দিতে হবে। কোনো জনগণ বলেননি, কোনো বিরোধী দল বলেনি, বলেছে আপনার বোর্ডের মেয়র পরিষদ দিলীপ বর্মন মহাশয় যে আপনারা অনৈতিকভাবে অর্থ উপার্জন করেছেন। এর উত্তর ব্যক্তিগত কি থাকে? আপনার জীবনধারা ইত্যাদি ইত্যাদি, আপনি কত সাল থেকে কি করেছেন শিলিগুড়ির মানুষ সব জানে। এই নিয়ে আপনি বিতর্ক করতে চাইলে বিতর্ক হবে। আপনার আরেক বর্ষিয়ান কাউন্সিলর দিলীপ বাবু হয়তো সাজিয়ে গুছিয়ে বলতে পারেনি কথাটা, কিন্তু আপনার এক বর্ষিয়ান কাউন্সিলর, আমি যখন কাউন্সিলর ছিলাম আমি ওনাকে দেখেছি, উনি ওনার বক্তব্য উপস্থাপনার মধ্যে দিয়ে সরকারি থাকুক বিরোধীতে থাকুক, উনি যে কোনো রাজনৈতিক দলের নেতা মাথা ব্যথার কারণ হতে পারেন। তিনি কি বলেছেন? বলেছেন শিলিগুড়ি শহরের আগে 3 মেয়র ছিল, বিকাশ ঘোষ, গৌতম দত্ত, অশোক ভট্টাচার্য। ওরা তো কোনোদিন আপনি কেন রেখেছেন? আগের 3 বিরুদ্ধে তো এই ধরনের এখন কেন এই অভিযোগ? আচ্ছা মেয়র সাহেব এত বড় একজন একটা কাউন্সিলর, এর থেকে তিনি কাউন্সিলর এই কথা বলছেন যে মেয়র সাহেব গত 3 মেয়রের মতন বিল্ডিং পিডব্লিউডি দপ্তর তারা কেউ হাতে রাখেননি, ইনি রেখেছেন। প্রশ্ন তো উঠবেই, মানুষ বলে যে মেয়র সাহেব এত টাকা বেলায় কি করে, মেয়র সাহেব এত পিকনিকে নিয়ে যায় কি করে, মেয়র সাহেব এত পুজোয় দান সামগ্রী বিতরণ করে কি করে, মেয়র সাহেব এত হোর্ডিং ইত্যাদি লাগায় কি করে। রিচার্জ সময় তো জেতার পরে তো হোর্ডিং লাগায় নাই একটাও। আমি স্টেডিয়ামের সামনে না করলে রিচার পক্ষেও এই মানে ওনাকে সম্মান দিয়ে বলছি যে কতখানি সম্বর্ধনা পেত সেটা তো ভগবান জানে। শুধু এইটুকু বলে রাখি, উত্তরবঙ্গের একজন বিখ্যাত অ্যাথলেট তিনি আমাকে ফোন করে বলেছেন যে শঙ্করদা তুমি যদি স্টেডিয়ামের ইডেনের সামনে এই কাজ না করতে তাহলে রাজ্য সরকার হয়তো ঘুমিয়েই থাকতো, তুমি করেছো তার জন্য ধন্যবাদ বলে ও একটা কথা বলে রেখেছে আমাকে। বিখ্যাত অ্যাথলেট উত্তরবঙ্গের, ওর থেকে বড় অ্যাথলেট উত্তরবঙ্গে নেই, ওর থেকে বড় অ্যাথলেট উত্তরবঙ্গে নেই, সে নিজে আমাকে বলেছে এবং আমি তাকে কথা দিয়েছি যে যে কাজ ওর সাথে করেনি
সেই কাজ ভারতীয় জনতা পার্টির সরকার আসলে সেই কাজ বিজেপির গভর্নমেন্ট সেই অ্যাথলেটকে তার প্রাপ্য সম্মান দেবে। ফলে আমি এই বিষয়গুলো আপনাদের সামনে রাখলাম। আমিও জানি না কতক্ষণ বললাম, তবে আমি চাই মেয়র সাহেবের সাথে এরকম বক্তব্য পাল্টা বক্তব্যের থাকে একটা খোলা বিতর্ক হোক। উনি আমার গুরুজন, প্রবীণ রাজনীতিবিদ। আমার যদি কোথাও ত্রুটি থাকে খোলা মঞ্চে লোকের সামনে আমাকে শিখিয়ে দেবেন, আমি ওনার কাছ থেকে শিখে নেব। আর আমার যদি কাজ করার ইচ্ছা সঠিক অথচ কোনো জায়গায় আমার কোনো দুর্বলতা ফাঁক থাকে আমি শিখে নেব। কিন্তু একে অপরে দুইজন দুই দিকে সাংবাদিক সম্মেলন করে প্রতিদিন এই কাজ না করে আসুন খোলা মাঠে বিতর্ক হোক, সেই বিতর্ক মানুষ দেখুক এবং মানুষ বিচার করে নেবেন কে ঠিক কে বেঠিক। এনি কাইন্ড অফ কোশ্চেন?